গল্পের নাম বৃষ্টিস্নাত বাগানবিলাস। লেখিকা ফাতেহা নূর। পর্ব ৫। দুদিনে তাদের ক্যাফে পরিচালনার কাজ শেষ হল। আজকে তারা ফিরে যাবে, কিন্তু মেহরাজ সবাইকে গিফট দিবে ঠিক করেছে। তাই সব মেম্বারদের কাছের একটা শপিং মলে নিয়ে এসেছে। তারা যা ইচ্ছা তাই শপিং করতে পারবে। বিল মেহরাজ দিবে। সবাই যেন আকাশের চাঁদ হাতে পেল। মেহরাজের মতো কড়া বসের কাছ থেকে এমন রাজকীয় অফার পাওয়া যাবে তা অফিসের কোনো স্টাফ স্বপ্নেও ভাবেনি। শপিং মলে ঢোকার সাথে সাথেই নবনী আর বাকিদের আনন্দের চিৎকার যেন থামানোই যাচ্ছিল না। তারা যে যার মতো পোশাক, কসমেটিক্স আর সুভেনিরের দোকানে ছিটকে পড়ল। মেহরাজ মলের এক কোনায় থাকা একটি কফি শপের সোফায় গিয়ে বসল। কালো সানগ্লাসটা খুলে টেবিলের উপর রেখে বেইজ রঙের শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটিয়ে নীল সে। বরাবরের মতোই তার গম্ভীর, রাজকীয় ভঙ্গি। ইমতাহা নোটপ্যাড আর ব্যাগ কাঁধে নিয়ে একটু দূরে দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। সে মেহরাজের সেক্রেটারি, কোনো সাধারণ স্টাফ নয় যে এভাবে শপিং করতে দৌড়াবে। আর তার চেয়ে বড় কথা, মেহরাজের টাকায় শপিং করার কথা ভাবলেই তার আত্মসম্মানে লাগছে। মেহরাজ কফির কাপে চুমুক দিয়ে আর চোখে ইমতাহাকে দেখল। তারপর হাতের ইশারায় তাকে সামনে ডাকল। ইমতাহা গুটি গুটি পায়ে মেহরাজের টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই মেহরাজ শান্ত গলায় বলল, বাকিদের মতো আপনি কেন দোকানে দোকানে দৌড়াচ্ছেন না ইমতাহা? আপনার কি কিছুই পছন্দ হচ্ছে না? এটা আমার তরফ থেকে প্রজেক্ট সাকসেসফুল হওয়ার বোনাস। যান, নিজের জন্য কিছু কিনুন। ইমতাহা আর তর্ক না করে একটা শাড়ির দোকানের দিকে পা বাড়াল। অনেক খোঁজাখুঁজির পর তার চোখ আটকে গেল একটা সুতি জামদানি শাড়ির ওপর। শাড়িটার রং ঠিক বাগানবিলাস ফুলের মতো গোলাপি মেরুন মেশানো। ইমতাহার শাড়ি পছন্দ, কিন্তু সামলাতে পারে না। কখনো পরা হয়নি, পরা হয়েছে ভার্সিটিতে পড়াকালীন ২বার পড়েছিল, তাও বন্ধুবান্ধবদের জোড়াজড়িতে। ইমতাহা শাড়িটা নামিয়ে উল্টেপাল্টে দেখতে লাগল। বেশ সুন্দর গোল্ডেন সুতার কাজ করা। হঠাৎ নজর গেল প্রাইজ নোটের দিকে। ৭,৯০০ দাম দেখে ইমতাহার চোখ চরকগাছ। সামান্য একটা সুতি জামদানি শাড়ির দাম প্রায় ৮,০০০ টাকা। এত দামি শাড়ি মেহরাজের টাকায় কেনা মানেই তো নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া। লোকটা তো সুযোগ পেলেই এই শাড়ি নিয়ে তাকে আজীবন খোটা দেবে। ইমতাহা দ্রুত শাড়িটা আগের জায়গায় নামিয়ে রাখল। ভাবল, ধুর, দরকার নেই শাড়ি কেনার। তার চেয়ে সাধারণ কোনো থ্রিপিস বা কুর্তি কিনে নেওয়াই ভালো। ইমতাহা পিছাতে গিয়ে কিছু একটা সাথে ধাক্কা লাগল। পিছনে তাকিয়ে দেখল মেহরাজ সোজাভাবে দাঁড়িয়ে আছে। মেহরাজ পকেটে হাত দিয়ে বরফ শীতল চোখে তাকিয়ে আছে। শপিং মলের এই কোলাহলের মাঝেও মেহরাজের সান্নিধ্য ইমতাহার চারপাশে যেন একটা থমথমে নীরবতা তৈরি করল। ইমতাহা অপ্রস্তুত হয়ে ২ কদম পিছিয়ে গেল। প্রাইস ট্যাগ দেখে কি হার্ট অ্যাটাক হওয়ার দশা ইমতাহা? ইমতাহা নিজেকে সামলে নিয়ে একটু তরবর করে বলল, আরে না স্যার, আসলে শাড়িটা সুন্দর হলেও আমার শাড়ি সামলানোর একদম অভ্যাস নেই। ভার্সিটি লাইফে মাত্র ২বার বন্ধুদের জোড়াজুড়িতে পড়েছিলাম, ব্যাস ওইটুকুই। তাছাড়া এত দামি শাড়ি, আমি বরং অন্য কিছু দেখি। মেহরাজ কিছু না বলে কাউন্টার থেকে শাড়িটা নিজের হাতে তুলে নিল। গোল্ডেন সুতার কাজ করা গোলাপি মেরুন শাড়িটার উপর মেহরাজের দীর্ঘ আঙুলগুলো যখন ছুঁয়ে গেল, তখন তার চোখের দৃষ্টিতে এক তীব্র, গোপন ভালোলাগা মুহূর্তের জন্য খেলে গেল, যা ইমতাহার নজর এড়াল না। মেহরাজ সেলসম্যানের দিকে শাড়িটা বাড়িয়ে দিয়ে অত্যন্ত শান্ত কিন্তু ২ গলায় বলল, এটা প্যাক করুন। সেলসম্যান একজন বয়স্ক লোক ছিল। পান খাওয়া কমলা দাঁতগুলো বের করে হেসে বলল, আপনার বিবিরে দারুণ মানাইব কিছু। সেলসম্যানের মুখের কথাটা শেষ হওয়ার আগেই ইমতাহার মনে হল তার পায়ের নিচের শপিং মলের মেঝেটা দুলে উঠল। বিবি, লোকটা বলে কি? তাকে দেখতে কি এই মহিষের বুয়ের মতো নাকি? চটজলদি বলতে গেল, আরে না না চাচা, আপনি ভুল ভাবছেন, উনি আমার। প্যাকিংটা জলদি করুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইমতাহার কথা কেড়ে নিয়ে মেহরাজ অত্যন্ত শান্ত আর নিরেট গলায় বলল। তার মুখে কোনো সংকোচ বা ব্যাখ্যার লেশমাত্র নেই। সে যেন সেলসম্যানের কথাটা শুনতেই পায়নি, অথবা শুনেও না শোনার ভান করল। সেলসম্যান লোকটা মেহরাজের গম্ভীর গলার আওয়াজ পেয়ে আর কথা বাড়ানোর সাহস পেল না। দ্রুত শাড়িটা একটা সুন্দর বক্সে ঢুকিয়ে মেহরাজের বাড়িয়ে দেওয়া কার্ডটা সোয়াইপ করে নিল। ইমতাহার আগে ফোসফাস করতে করতে মেহরাজের পিছু পিছু কাউন্টার থেকে কিছুটা দূরে সরে এল। আশেপাশে তাকাতেই দেখল নবনী আর বাকিরা তখনও কসমেটিক্সের দোকানে মগ্ন, ভাগ্যিস কেউ এই কাণ্ডটা দেখেনি।
আপনারা যা যা কিনেছেন তা পরে সুন্দর করে রেডি হয়ে ক্যাফেতে যাবেন। আপনারাই ক্যাফের প্রথম কাস্টমার। সবাই যেন আনন্দের সাগরে ভেসে গেল। কেনাকাটার পর বসের টাকায় আবার নতুন জামাকাপড় পরে ক্যাফেতে গিয়ে রাজকীয় ট্রিট এমন ভাগ্যকার হয়। সবাই তো খুশিতে প্রায় লাফিয়েই উঠল। সবাই মলের ওয়াশরুমে কিংবা মলের কাছের চেঞ্জিং রুমে গিয়ে যে যার নতুন পোশাক পরে নেওয়ার জন্য হুড়োহুড়ি লাগাল। ইমতাহা শুধু কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল। তার হাতে সেই গোল্ডেন সুতার কাজ করা গোলাপি মেরুন জামদানি শাড়ির বাক্স। মনে মনে ভাবল, সবাই তো থ্রি পিস শার্ট প্যান্ট কিনেছে। তারা চট করে চেঞ্জ করে নিতে পারছে। কিন্তু আমি এই শাড়ি শপিং মলের ওয়াশরুমে বসে কিভাবে পরব? আর মেহরাজ স্যার কি পাগল হয়ে গেছেন? একটা ক্যাফেতে যাওয়ার জন্য শাড়ি পরতে হবে? মেহরাজ কফি শপের বিল মিটিয়ে ইমতাহার সামনে এসে দাঁড়াল। ইমতাহার দ্বিধাগ্রস্ত মুখটা দেখে সে পকেটে হাত দিয়ে খুব নিচু, ভরাট গলায় বলল, কি হলো ইমতাহা? আপনার কি শাড়ি পরার জন্য আলাদা কোনো ড্রেসিং রুম আর পার্লারের লোক লাগবে? বাকিদের দেখুন, সবাই কেমন স্পন্টেনিয়াস। আমি শাড়ি পরতে পারি না। 2018 সালের 26শে মার্চ আমাদের নবীন বরণ অনুষ্ঠানের দিন আপনাকে যখন সবাই বলছিল শাড়ি কে পরিয়ে দিয়েছে, আপনি বলেছেন আপনি নিজে পরেছেন। আপনি আরও 10 জনকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন। আর আপনি শাড়ি পরতে পারেন না? মেহরাজের মুখে সুনির্দিষ্ট সাল আর তারিখসহ ওই দিনের কথা শুনে ইমতাহার মাথা ভনভন করে উঠল, না জানি এই লোক পড়াশোনায় কত ভালো ছিল। মেহরাজ তার হাতঘড়ির দিকে তাকিয়ে আবার নিজের সেই চেনা রোবোটিক ও কড়া বশের রূপে ফিরে গেল। অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আপনাকে আর 15 মিনিট সময় দেওয়া হলো। মলের 3 তলায় একটা কাস্টমাইজড ট্রায়াল রুমের ব্যবস্থা আমি করে রেখেছি, ওখানে গিয়ে শাড়িটা পরে আসুন। উদাস দুপুরে ক্যাফের পাশের বয়ে চলার নদীর তীরে ঘাসের উপর বসে আছে ইমতাহা। হালকা বাতাসে তার পরনের হিজাবটা দুলছে। শাড়িটা বেশ সুন্দর। আয়নায় দেখেছে তার উজ্জ্বল শ্যামলা শরীরে বেশ মানিয়েছে শাড়িটা। গোল্ডেন সুতোর কাজগুলো যেন তার অবাধ্য রূপটাকে একটা রাজকীয় ফ্রেমের মধ্যে বন্দি করে ফেলেছে। শাড়ির সাথে ম্যাচিং করে হিজাবটা নিখুঁতভাবে মাথায় জড়িয়ে সে যখন বের হয়েছিল, তখন নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠেছিল। এখন ক্যাফে উদ্বোধনের পর মেহরাজ যখন অফিসের সবাইকে ভেতরে টেবিলে কফি আর স্ন্যাক্স নিয়ে ব্যস্ত রাখল, ইমতাহা তখন সবার চোখ ফাঁকি দিয়ে একা একা এই নদীর তীরে এসে বসল। দুপুরের রোদে নদীর জল হীরের টুকরোর মতো চকচক করছে। হালকা বাতাসে তার হিজাবের কোনা আর সুতি জামদানির আঁচলটা বুনো ঘাসের উপর আলতো করে আছড়ে পড়ছে। ইমতাহা হাঁটুর উপর চিবুক রেখে নদীর দিকে তাকিয়ে কি যেন ভাবল। ভাবনাটা পুরো শেষ করার আগেই ঘাসের উপর কারো বুটের মৃদু আওয়াজ পাওয়া গেল। ইমতাহা চমকে পাশে তাকিয়ে দেখল মেহরাজ এসে দাঁড়িয়েছে। সাদা রঙের শার্টের হাতা দুটো এখনো কনুই পর্যন্ত গোটানো, পকেটে হাত দিয়ে সে নদীর দিকে তাকিয়ে আছে। দুপুরের চড়া আলোয় তার চোখের মণি দুটো যেন আরও বেশি তীক্ষ্ণ আর বাদামি দেখাচ্ছে। মেহরাজ ইমতাহার পাশে ঘাসের উপর বসল না, দাঁড়িয়ে থেকেই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। ইমতাহা অপ্রস্তুত হয়ে শাড়ির কুচিগুলো টেনে পা দুটো একটু গুটিয়ে নিল। মেহরাজ তার গম্ভীর, ভরাট গলায় বলল, এখানে কি করছেন? এমনি ভালো লাগছিল না, তাই। ইমতাহা না তাকিয়েও টের পেল, মেহরাজ আলতো করে তার দিকে তাকাল। দুপুরের চড়া আলোয় তার বাদামি চোখের মণি দুটো যেন আরও রহস্যময় দেখাচ্ছে। ইমতাহার উজ্জ্বল শ্যামলা গায়ের রঙে এই গোলাপি মেরুন শাড়ি আর ম্যাচিং হিজাবের কম্বিনেশনটা যে কতটা মানিয়েছে, তা সে মুখে না বললেও তার গভীর চাউনি যেন অন্য কথাই বলছিল। মেহরাজ তার হাতঘড়ির দিকে তাকাল। তারপর বলল, ঢাকায় ফেরার গাড়ি প্রস্তুত। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। বাসায় গিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমার বাড়িতে আপনার সমস্ত অরিজিনাল পেপারস আর পাসপোর্ট ফাইল যেন সাথে থাকে নিয়ে চলে আসবেন। ইমতাহা একটু চমকে যায়। কারণ ঢাকায় ফিরে তাকে আগে তাদের বাসায় যেতে হবে। ওইখান থেকে সব ফাইল নিয়ে আসতে হবে। কিন্তু এতে অনেক সময় লাগবে। ইমতাহা একটু চিন্তিত মুখে মেহরাজের দিকে তাকিয়ে বলল, কিন্তু স্যার, আমরা ঢাকা পৌঁছাতে পৌঁছাতেই তো সন্ধ্যা হয়ে যাবে। এরপর আমি নিজের বাসায় যাব, ফ্রেশ হব, তারপর আবার আলমারি ঘেঁটে সব অরিজিনাল পেপারস আর ফাইল খুঁজে বের করে আপনার বাসায় আসব। ততক্ষণে তো অনেক রাত হয়ে যাবে। কাল 16 তারিখ সকালে দিলে হয় না? মেহরাজ তার হাতঘড়ি থেকে চোখ তুলে ইমতাহার দিকে তাকাল। তার চেনা সেই পাথরের মতো কঠিন ভাবটা যেন এক মুহূর্তের জন্য নরম হল, কিন্তু গলার স্বর আগের মতোই দীষণাল। সে বলল, আমি কোনো কাজ ফেলে রাখাতে পছন্দ করি না, ইমতাহা।
16 তারিখ সকাল 10টায় আমাদের জরুরি ফাইল সাবমিট করতে হবে। 10টার আগে দিলেই তো হবে না? 10টা বাজার আগেই তো দেব স্যার, 9:55 দিলেও তো লেট হবে না। তাহলে আজ রাতে এই টানাটানির কি দরকার? ইমতাহা কিছুটা মরিয়া হয়ে যুক্তি দেখানোর চেষ্টা করল। এত জার্নি করার পর রাতে আবার এই ফাইলের চক্করে পড়ার কথা ভাবলেই তার গা ম্যাজম্যাজ করছে। মেহরাজ একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে। ইমতাহা মেহরাজের দিকে তাকাতেই দেখতে পেল হাতে একটা নরমাল গিটার। ইমতাহার দৃষ্টি অনুসরণ করে মেহরাজ তাকাতেই একটা দীর্ঘশ্বাস নিয়ে ইমতাহার পাশে ঘাসে বসে পড়ল। ইমতাহা একটু নড়েচড়ে পিছিয়ে গেল। গান শুনবেন? পুরনো যুগের একটা গান গাই? ইমতাহা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। মেহরাজ জাইনের মতো একজন আপাদমস্তক গম্ভীর, কড়া আর রোবোটিক মানুষ তাকে গান শোনানোর প্রস্তাব দিচ্ছে। অবশ্য ওই দিন দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে মেহরাজের গান শুনেছে সে। বলতে বাধ্য, খুব সুন্দর গানের কণ্ঠ তার। সে কোনো উত্তর দেওয়ার আগেই মেহরাজ গিটারটা কোলের উপর সুন্দর করে টেনে নিল। তার দীর্ঘ, ফর্সা আঙুলগুলো যখন গিটারের তারে আলতো করে ছোঁয়া পেল, তখন এক অদ্ভুত মিষ্টি সুর দুপুরের শান্ত বাতাসে ছড়িয়ে পড়ল। নদীর জলের কলতান আর হালকা বাতাসের সাথে গিটারের এই মেলোডি যেন মুহূর্তেই পুরো পরিবেশটাকে মায়াবী করে তুলল। মেহরাজ নদীর ওপারের দিগন্তের দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিল। তারপর খুব নিচু, ভরাট আর দর্দমাখা গলায় গাইতে শুরু করল পুরনো যুগের সেই বিখ্যাত গান। দিঘির বুকে শতদলদলি, ঝরায়ে বকুল চাপার কলি। দিঘির বুকে শতদলদলি, ঝরায়ে বকুল চাপার কলি। চঞ্চল ঝরনার জল ছলছলি, চঞ্চল ঝরনার জল ছলছলি। মাঠের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি। ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি। ঢেউ তুলে সে যায়। মেহরাজের গলার আওয়াজ এতটাই নিখুঁত আর আবেগপূর্ণ ছিল যে ইমতাহা পলকহীন চোখে তার দিকে তাকিয়ে রইল। দুপুরের চড়া আলোয় মেহরাজের তীক্ষ্ণ বাদামি চোখ দুটোতে তখন এক অন্যরকম গভীরতা। গানের প্রতিটা শব্দ যেন সে ভেতর থেকে অনুভব করে গাইছে। এটা কাজী নজরুল ইসলামের গান। ইমতাহার এই কথার মেহরাজ কোনো উত্তর দিল না। দূরে নদীর দিকে তাকিয়ে বলল, জানেন, আমি গান গাওয়া শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। আমার মা ভীষণ সুন্দর গান করতেন। ছোটবেলায় আমি বসে বসে শুনতাম। ইমতাহা নদীর দিকে তাকাতেই তার কেন যেন মনে হল এই গানটা মেহরাজ তাকে উদ্দেশ্য করে গেয়েছে। কাল জার্নি করে এসে কোনো রকম ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিল ইমতাহা। ঘুম ভাঙল সকাল 6টা বাজে। ইমতাহা ফ্রেশ হয়ে চা খেয়ে রেডি হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। আবারও তার মা বাবা আর ওই বুড়ি বেটিটার মুখোমুখি হতে হবে। বাসার নিচে নেমে একটা রিকশা ডেকে বসল ইমতাহা। সকালের ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগছে, কিন্তু তার মনের ভেতরের উত্তাপ তাতে কমছে না। রিকশা যত তাদের পুরনো গলির দিকে এগোচ্ছে, ইমতাহার হৃদস্পন্দন তত বাড়ছে। সে ব্যাগ থেকে ফোনটা বের করে একবার দেখল, এখনও মেহরাজের কোনো মেসেজ বা কল আসেনি। লোকটা হয়তো তার বাড়িতে বসে আবরাজের সাথে ডিলের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। রিকশাটা যখন চেনা সেই লোহার গেটের সামনে এসে থামল, ইমতাহা ভাড়া চুকিয়ে দিয়ে গেটের দিকে তাকাল। বাড়িটা ঠিক আগের মতোই থমথমে। ভেতরের বারান্দায় চশমা চোখে খবরের কাগজ পড়ছেন তার বাবা, আর রান্নাঘর থেকে ভেসে আসছে মার চড়া গলার আওয়াজ। ইমতাহা নিজের ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে গেট ঠেলে ভেতরে পা বাড়াল। গেট খোলার মৃদু আওয়াজেই ড্রয়িংরুমের খবরের কাগজ থেকে চোখ তুলে তাকালেন ইমতাহার বাবা। চশমার উপর দিয়ে ইমতাহাকে দেখেই ওনার মুখের কঠিন রেখাগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠল। কোনো কুশল বিনিময় নেই, নেই কোনো মমতার ছোঁয়া। তিনি অত্যন্ত শীতল গলায় বললেন, এতদিন পর বাপের বাড়ির কথা মনে পড়ল? সে কোনো উত্তর না দিয়ে ভেতরের ঘরের দিকে পা বাড়াতেই রান্নাঘর থেকে চড়া গলায় কথা বলতে বলতে বেরিয়ে এলেন তার মা। হাতে চায়ের কাপ। ইমতাহাকে দেখেই তিনি কপালে 3টি ভাঁজ ফেলে বললেন, আরে মহারানীর পা পড়ল অবশেষে। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, ব্রেকফাস্ট কর। ইমতাহা তাচ্ছিলের হাসি দিল। সে যখন তাদের ছেড়ে চলে গিয়েছিল 1 মাস হতে চল। 1 মাসে প্রথম 2বার ফোন দিয়েছিল। ইমতাহা রিসিভ করেননি, তারপরে আর একবারও ফোন দিয়ে জিজ্ঞাসা করল না সে বেঁচে আছে না মরে গেছে। কিছু না বলে নিজের ঘরে চলে গেল। ঘরটা মনে হয় অনেকদিন পরিষ্কার করা হয় না। মাকড়সার জাল পড়ে গিয়েছে। ইমতাহা তার ব্যাগটা টেবিলের উপর রেখে দীর্ঘশ্বাস ফেল। এই সেই ঘর যেখানে সে তার জীবনের কত শত নির্ঘুম রাত কাটিয়েছে।
অথচ আজ এই ঘরের মাকড়সার জাল আর ধুলোবালিগুলো তাকে মনে করিয়ে দিচ্ছে যে এই পরিবারে তার থাকা না থাকা কারো কাছেই কোনো বিশেষ গুরুত্ব বহন করে না। প্রথম প্রথম হয়তো রাগ কিংবা লোকলজ্জার ভয়ে দুটো ফোন এসেছিল, কিন্তু তারপর সব চুপচাপ। কেউ তো একবারও জানতে চায়নি মেয়েটা ঢাকার এই যান্ত্রিক শহরে কিভাবে দিন কাটাচ্ছে। ইমতাহা আর সময় নষ্ট করতে চাইল না। ঘড়ির কাঁটা তীব্র গতিতে এগোচ্ছে। সে আলমারির চাবিটা বের করে লকারটা খুল। তার সমস্ত জেএসসি, এসএসসি, এইচএসসি আর ভার্সিটির অরিজিনাল সার্টিফিকেট, এনআইডি এবং পাসপোর্টের জন্য তৈরি করা ফাইলটা যত্ন করে একটা ওয়াটারপ্রুফ ব্যাগে ঢুকিয়ে নিল। লোকটা, মানে মেহরাজ জাইন, যেমন খুঁতখুঁতে, একটা কাগজ এদিক ওদিক হলে নির্ঘাত আজ তাকে কাঁচা চিবিয়ে খাবে। ফাইলটা ব্যাগে পুরে সে যখন ঘর থেকে বের হতে গেল, তখনই দরজার সামনে এসে দাঁড়াল সেই বুড়ি বেটি তার দাদি। মুখে পানের কষে মাখা সেই চেনা কুৎসিত বাঁকা হাসি। ইমতাহাকে দেখেই তিনি কোমরে হাত দিয়ে বললেন, কি রে ইমতাহা? কার সাথে এতদিন ফষ্টিনষ্টি করে আবার এসেছিস? ইমতাহা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দাদির দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে কটকট করে দরজা দিয়ে বাইরে চলে গেল। মেইন গেটের কাছে যেতে যেতে শুনতে পেল তার বাবা মায়ের হাজারো ডাক। ইমতাহা মেহরাজদের বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে আছে। গেট ভেতর থেকে বন্ধ মনে হয়। কোনো দারোজান ও নেই এখানে। ইমতাহা কিছুটা দ্বিধা নিয়ে গেটের লোহার শিকের উপর হাত রাখল। ধাক্কা দিতেই একটা মৃদু শব্দ করে গেটটা সামান্য খুলে গেল। তার মানে লক করা ছিল না, স্রেফ ভেজানো ছিল। সে পা টিপে টিপে ভেতরে ঢুকল। ড্রয়িং রুমের দরজায় এসে সামনে তাকাতেই ভয় পেয়ে গেল। আবরাজ একটা লাল শার্ট, লাল প্যান্ট, চুলগুলো লাল কালার করে চোখের লাল রঙের একটা চশমা পরে ভূতের মতো দাঁড়িয়ে আছে। ইমতাহা কিছুক্ষণ তাকিয়ে ফিক করে হেসে দিল। ইমতাহার হঠাৎ এই খিলখিল হাসি ড্রয়িং রুমের সামনের চত্বরের থমথমে ভাবটা এক সেকেন্ডে উধাও করে দিল। আবরাজ দুই হাত কোমরে রেখে মুখটা বাংলা পাঁচের মতো করে দাঁড়িয়ে রইল। তার এই আগাগোড়া লাল অবতারের সামনে ইমতাহার মতো গম্ভীর মেয়েও যে এভাবে হেসে কুটিপাটি হবে, সেটা সে ভাবেনি। হাসছেন? আপনাকে দেখে কি মনে হচ্ছে আমি কোনো জোকার? আবরাজ চশমাটা নাকের ডগায় নামিয়ে চোখ রাঙানোর ভান করল। আরে ভাই, থাইল্যান্ডে যাচ্ছি, একটু স্টাইল করব না? ইমতাহা হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, চুলে কালার করা হারাম। কালকে গিয়ে কালার ধুয়ে কালো রং করে এসো। দেখতে জোকারের মতো লাগছে। আবরাজের হাসি হাসি মুখটা ভোঁতা হয়ে গেল। মন খারাপ করে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ল। অন্য পাশের সোফায় আগে থেকেই মেহরাজ বসেছিল। গম্ভীর কণ্ঠে বলল, উপরে গিয়ে আমার রুমের কেবিনেটের উপর আপনার ফাইলগুলো রেখে আসেন। ইমতাহা একটু অবাক হল। কাজের ফাইল সাধারণত নিচের স্টাডি রুমে বা ড্রয়িং রুমের টেবিলেই রাখা হয়, কিন্তু মেহরাজ তাকে সরাসরি তার বেডরুমে গিয়ে ফাইল রাখতে বলছে। তবে আর কোনো প্রশ্ন না করে, মেহরাজের কড়া মেজাজের কথা চিন্তা করে সে ব্যাগটা কাঁধে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াল। মেহরাজের ডুপ্লেক্স বাড়ির উপর তলাটা নিঝুম, শান্ত। করিডোর পেরিয়ে সে মেহরাজের ঘরের আধখোলা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা ঠিক মেহরাজের ব্যক্তিত্বের মতোই গোছানো, ধূসর আর সাদা রঙের দেয়ালে ঘেরা, হালকা চন্দন কাঠের সুবাস ছড়াচ্ছে চারদিকে। ইমতাহা পা টিপে টিপে ঘরের এক কোণে থাকা বড় মেহগনি কাঠের কেবিনেটটার সামনে গিয়ে দাঁড়াল। কেবিনেটের উপর আগে থেকেই বেশ কিছু জরুরি ফাইল, ডায়েরি আর কিছু আলগা কাগজপত্র ছড়ানো ছিটানো ছিল। ইমতাহা তার ওয়াটারপ্রুফ ব্যাগ থেকে নিজের পাসপোর্ট আর সার্টিফিকেটের ফাইলটা বের করে সেখানে রাখতে গেল। ঠিক তখনই ছড়ানো কাগজগুলোর উপর তার চোখ আটকে গেল। মেহরাজের রুম গোছানো হলেও এই কাগজপত্রগুলো অগোছালো ঠিক মানাচ্ছে না। ইমতাহা সব কাগজ একত্র করে গুছিয়ে নেওয়ার সময় একটা কাগজে তার চোখ আটকে গেল। একটা হালকা নীল রঙের সিলমোহর দেওয়া অফিসিয়াল জুডিশিয়াল স্ট্যাম্প পেপার আধখোলা ফাইলের নিচে চাপা পড়ে আছে। কাগজের উপরের অংশে বড় বড় অক্ষরে লেখা, বাংলাদেশ মুসলিম নিকাহনামা। ইমতাহার বুকের ভেতরটা হঠাৎ এক অজানা আশঙ্কায় ধক করে উঠল। মেহরাজ স্যারের কাবিননামা? এই লোক কি বিবাহিত? কৌতূহল আর এক অদ্ভুত অস্বস্তি দানা বাঁধল তার মনে। সে নিজের অজান্তেই হাত বাড়িয়ে কাগজটা একটু টেনে বের করল। তার চোখ দুটো কাগজের উপরের নামগুলোর দিকে যেতেই মুহূর্তের মধ্যে ইমতাহার চারপাশের চেনা পৃথিবীটা যেন থমকে গেল। মাথার উপরের সিলিং ফ্যানটা যেন প্রচণ্ড গতিতে ঘুরতে লাগল, আর পায়ের নিচের মেঝেটা আচমকা দুলে উঠল। বরের নামের ঘরে গোটা গোটা অক্ষরে স্পষ্ট করে লেখা, মেহরাজ জাইন। আর কনের নামের ঘরে লেখা, ইমতাহা ইসলাম। নিচে সুনির্দিষ্ট তারিখ দেওয়া, 20শে মার্চ, 2024 ইং। ইমতাহার হাত পা কাঁপতে লাগল।
কাজী তার রুমে এসে তাকে কবুল বলতে বলেছিল। সে তার ভাবনায় এতই বিভোর ছিল যে বরের নাম পর্যন্ত শুনেনি। ইমতাহা কাপা হাতে কাগজটা টেবিলের উপর রেখে ফোন বের করে ঈশানের নাম্বারে কল দিয়ে বারান্দায় চলে গেল। হ্যালো ঈশান, ইমার্জেন্সি আমার সাথে দেখা কর ওই রেস্টুরেন্টটায়। রেস্টুরেন্টে কোলাহল খুব কমই আছে সকাল হওয়ায়। ইমতাহা তখন কাগজপত্রগুলো কোনো রকমে ঠিকঠাক করে তাড়াহুড়া করে মেহরাজদের বাড়ি থেকে বের হয়ে চলে এসেছিল। বর্তমানে ঈশান মাথায় হাত দিয়ে বসে আছে ইমতাহার সাথে। ঈশানের মুখের সমস্ত রক্ত যেন 1 সেকেন্ডে শুষে নিয়েছে কেউ। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে তার। ইমতাহার হাত দুটো তখনও থরথর করে কাঁপছে, টেবিলের উপর রাখা জলের গ্লাসটা তুলতে গিয়ে অর্ধেক জল কাচের উপর উপচে পড়ল। সকালের শান্ত রেস্টুরেন্টে ব্যাকগ্রাউন্ডে একটা মৃদু মেলোডি বাজছে, কিন্তু ইমতাহার কানে তখন শুধু নিজের তীব্র হৃদস্পন্দনের শব্দ। তাদের মধ্যে নিস্তব্ধতার দেওয়াল ভেঙে ঈশান বলল, এবার কি করবি? ডিভোর্স। ডিভোর্স দিব ওই শালাকে। ইমতাহার মুখ থেকে ছিটকে আসা শব্দটা শুনে ঈশানের চোখ চরকগাছ হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। রেস্টুরেন্টের ওয়েটার ঠিক ওই মুহূর্তে কফির ট্রা নিয়ে টেবিলের দিকে আসছিল। ইমতাহার চড়া গলা আর ডিভোর্স শব্দটা শুনে সে মাঝপথেই থমকে দাঁড়িয়ে গেল। ঈশান দ্রুত চারপাশটা একবার দেখে নিয়ে গলা নামিয়ে বলল, ইমু, তুই কি পাগল হয়েছিস? মাথা ঠিক আছে তোর? কারে ডিভোর্স দিবি? মেহরাজ জাইনকে? তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ, আমার নিজের পরিবার আমাকে অপয়া আর কলঙ্কিত তকমা দিয়ে তিলে তিলে শেষ করে দিয়েছে। আর এই লোকটা, সে নাকি আমার স্বামী। এত বড় একটা সত্য সে আমার কাছ থেকে লুকিয়ে রাখল কিভাবে? আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে নিজের পিয়ে বানিয়ে চোর পুলিশ খেলছে। দেখ ভাই, আমি সব বুঝতে পেরেছি। মেহরাজ জানে তুই ওর স্ত্রী। তাই সেই দিন আমাকে আর তোকে রেস্টুরেন্টে দেখে ভুল ভাবছিল। তাই ও আমার সাথে এভাবে গম্ভীর কণ্ঠে কাটকাটভাবে কথা বলছিল। আর ওর ব্যবহার দেখে আমার মনে হয় হি ইজ ডেঞ্জারাসলি অবসেস উইথ ইউ। ঈশানের মুখের শেষ বাক্যটা ইমতাহার কানে যেন তপ্ত সিসার মতো বিঁধল। অবসেসড? মেহরাজ জাইন তার উপর অবসেসড? যে মানুষটা ২৪ ঘণ্টা মুখে একটা রোবটের মতো কঠিন ভাব ধরে রাখে, যার প্রতিটি পদক্ষেপ মেপে মেপে ফেলা, সে তাকে নিয়ে মনে মনে এত বড় এক জাল বুনে রেখেছে। ইমতাহা টেবিলের উপর রাখা জলের গ্লাসটা এক চুমুকে শেষ করে ধপ করে গ্লাসটা নামিয়ে রাখল। তার চোখ দুটো রাগে আর অপমানে লাল হয়ে উঠেছে। অবসেসড মানে কি ঈশান? তুই কি ওর এই নোংরা লুকোচুরিকে জাস্টিফাই করছিস? ওই হারামজাদা আমার কাছে এসে কান্নাকাটি করে, আমার পায়ে পড়ে মরে গেলেও আমি ওকে মেনে নিব না। তুই জানিস না, তবে মেহরাজও মোটামুটি জনপ্রিয় ছিল ভার্সিটিতে। তুই তো সপ্তাহে একবার আসতি। তবে ও পরিচিত লাভ করেছিল গান গাওয়ার মাধ্যমে। আর সবচেয়ে বাজে ব্যাপার হল, ওর মদ সিগারেট খাওয়ার বাজে নেশা আছে। আমি শুনেছিলাম ড্রাগসও নিত। কি জানি কিসের জন্য। এত সব কিছু শোনার পর তোর মনে হয় আমি ওকে মেনে নেব? আমিও বোকাচোদা। ওর ভাই আবরাজ ও মেয়েবাজিতে পারদর্শী। আর এটা নিয়ে মেহরাজ জাইনের কোনো সমস্যা নেই। আমার মাথায় কেন এটা আসলো না যে ছোটটা এমন হলে বড়টা এর থেকে বেশি নষ্ট? আমার বাপ কিসের জন্য এমন একটা ছেলেকে চুজ করল? আই জাস্ট হেইট আস। তাদের এই কথোপকথন শুনে অন্য এক টেবিলে বসে থাকা একটা কালো মিচমিচে দেখতে লোক ফোন কানে নিয়ে বলল, স্যার, ম্যাম আপনার সব সত্যি জেনে গিয়েছে। এদিকে রেস্টুরেন্টের ভেতরে ইমতাহা তখনও রাগে ফুঁসছে। ঈশানের সমস্ত কথাগুলোতে বিষ মেশানো ছিল। মেহরাজের প্রত্যেকটা গুণ বলা প্রতিটা যুক্তি তার কাছে এখন কেবল এক চাতুর্যপূর্ণ প্রতারণা বলে মনে হচ্ছে। সে ব্যাগটা এক ঝটকায় কাঁধে তুলে নিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। আমি চললাম ঈশান। ওই লোক কান্নাকাটি তো দূরের কথা, সে যদি আমার সামনে এসে হাত জোর করেও দাঁড়ায়, তাও মেহরাজ জাইনকে আমি ডিভোর্স পেপারেই সই করাব। ইমু শোন, একা যাস না, পরিস্থিতি ভালো না। ঈশান পেছন থেকে আটকাতে চাইল, কিন্তু জেদি ইমতাহা ততক্ষণে রেস্টুরেন্টের কাচের দরজা ঠেলে বেরিয়ে গেল। সকালের শান্ত রাস্তাটা এখন কিছুটা ব্যস্ত। কড়া রোদ এসে পড়ছে ইমতাহার চোখে মুখে। তার মাথাটা এখনও ভনভন করছে। রিকশা বা সিএনজি পাওয়ার আশায় সে ফুটপাতের এক কোনায় এসে দাঁড়াল। পকেট থেকে ফোনটা বের করে রাইড শেয়ারিং অ্যাপে একটা গাড়ি খোঁজার চেষ্টা করছিল সে। ঠিক এই সময় ইমতাহার খুব কাছে এসে একটা কালো রঙের হাইস মাইক্রোবাস কর্কশ শব্দে ব্রেক কষল। ইমতাহা কিছু বুঝে ওঠার আগেই গাড়ির স্লাইডিং দরজাটা দরাম করে খুলে গেল।
ভেতর থেকে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা তিনজন শক্তপোক্ত লোক এক লাফে রাস্তায় নেমে এল। ইমতাহা কিছু বলার জন্য মুখ খুলতেই একটা লোক তার মুখে স্প্রে ছুড়ে মারল। তারপর সঙ্গে সঙ্গে দরজার লক পড়ে গেল এবং গাড়িটি তীব্র গতিতে ঢাকার ব্যস্ত রাস্তায় মিলিয়ে গেল। বদ্ধ ঘরের ভ্যাপসা গরম আর কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘামের অস্বস্তিতে ধীরে ধীরে ইমতাহার জ্ঞান ফিরে এল। চোখের পাতা দুটো প্রচণ্ড ভারী মনে হচ্ছিল, যেন হাজার মনের পাথর চেপে আছে তার উপর। মস্তিষ্কের অসারতা কাটিয়ে যখন সে চোখ দুটো মেলে তাকাল, প্রথম কয়েক সেকেন্ড সব কিছু ঝাপসা ঠেকল। ঘরের তীব্র গরম আর সিলিং ফ্যানের ধীরগতির ঘূর্ণন তার অবশ অনুভূতিগুলোকে জানান দিল যে সে কোনো অচেনা জায়গায় আছে। ইমতাহা নিজেকে আবিষ্কার করল একটা কাঠের শক্ত চেয়ারে। তার হাত দুটো পেছনের দিকে বাঁধা নয়, কিন্তু শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। কপালে হাত দিতে গিয়ে সে দেখল তার হিজাবটা কিছুটা আলগা হয়ে গেছে। ঘরের গুমোট গরমে তার পুরো শরীর ঘামে ভিজে সপসপে। চোখের সামনের কুয়াশাটা একটু কাটতেই ইমতাহার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয়ে বা আতঙ্কে নয়, তীব্র বিস্ময়ে। সে ভেবেছিল সে কোনো অন্ধকার আস্তানায় অপহৃত অবস্থায় আছে, কিন্তু সামনের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। তার ঠিক মুখোমুখি দূরত্বে রাখা একটা রাজকীয় লেদার চেয়ারে হেলান দিয়ে বসে আছে মেহরাজ জাইন। তার পরনে সেই চেনা ধবধবে সাদা শার্ট, হাতা দুটো বরাবরের মতোই কনুই পর্যন্ত নিখুঁতভাবে গোটানো। মেহরাজের এক হাত টেবিলের উপর রাখা, যেখানে তার দীর্ঘ আঙুলগুলো এক অদ্ভুত ছন্দে টেবিলের উপর টোকা দিয়ে চলেছে। তার বাদামি চোখের মণি দুটো এখন আর বরফ শীতল নয়, বরং সেখানে জ্বলছে এক প্রলয়ঙ্করী রাগের আগুন। সেই আগুনের তীব্রতা এতটাই যে গুমোট ঘরের গরমকেও তা হার মানায়। আর মেহরাজের ঠিক পাশে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবরাজ। তার সেই লাল শার্ট, লাল প্যান্ট আর চুলে করা লাল কালার যেন এখন চরম ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। চোখের সেই লাল চশমাটা এখন তার হাতে, আর সে মেহরাজের গম্ভীর চেহারার দিকে তাকানোর সাহস না পেয়ে মেঝের দিকে তাকিয়ে নিজের আঙুল মটকাচ্ছে। ইমতাহা শুকনো গলায় ঢোক গিলে সোজা হয়ে বসার চেষ্টা করল। তার গলার আওয়াজটা কাঁপছিল। স্যার? মেহরাজ স্যার? আমি এখানে কিভাবে? ইমতাহার কথা শেষ হওয়ার আগেই মেহরাজ টেবিলের উপর সজোরে একটা চাপড় মারল। সেই শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। ইমতাহা চমকে নিজের জায়গায় সেধিয়ে গেল, আর পাশে দাঁড়িয়ে থাকা আবরাজ ভয়ে এক কদম পিছিয়ে গেল। মেহরাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তার দীর্ঘ শরীরটা ইমতাহার সামনে এসে এক বিশাল ছায়ার সৃষ্টি করল। সে আবরাজের দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত নিচু অথচ বজ্রকঠিন গলায় বলল, আমি আপনাকে কিডন্যাপ করেছি। ইমতাহা বিস্ফারিত চোখে মেহরাজের দিকে তাকিয়ে রইল। ঘরের ভ্যাপসা গরমটা যেন এক মুহূর্তের জন্য আরও দ্বিগুণ হয়ে গেল। মেহরাজের মুখ থেকে বের হওয়া আমি আপনাকে কিডন্যাপ করেছি বাক্যটা তার কান দিয়ে মাথায় গিয়ে পৌঁছাতে বেশ কয়েক সেকেন্ড সময় নিল। ইমতাহা থতমত খেয়ে বলল, আপনি আমার কিডন্যাপ করেছেন মানে? ইমতাহার বিস্ফারিত চোখের পলক যেন পড়ছে না। বিস্ময়, বিভ্রান্তি আর তীব্র অবিশ্বাস তার কণ্ঠনালীকে এমনভাবে চেপে ধরেছে যে সে ঠিকমতো শ্বাস নিতে পারছে না। সামান্য কটা শব্দের ধাক্কায় তার পুরো চেনা জগৎটা ওল্টপাল্ট হয়ে গেল। সে কোনোমতে ঢোক গিলে আবারও কাঁপা কাঁপা গলায় আবার বলল, আপনি আমাকে কিডন্যাপ করেছেন মানে? কি বলতে চান আপনি? মেহরাজ এবার গিয়ে আগের জায়গায় বসে পড়ল, পায়ের উপর পা তুলে, যেন সে কোনো রাজাবাদশাহ। শুনলাম আমাকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করছিলে। ইমতাহা চমকে গেল। এক মুহূর্তে মনে পড়ে গেল সেই কাগজ আর আজ সকালের কথাগুলো। দুর্বল কণ্ঠে চিৎকার করে বলল, তোর মতো কাপুরুষকে ডিভোর্স দিব না তো কি কোলে নিয়ে নাচব? মেহরাজের পায়ের উপর পা তুলে রাখা রাজকীয় ভঙ্গিতে কোনো পরিবর্তন হল না। কিন্তু তার ডান হাতের আঙুলগুলো, যা এতক্ষণ টেবিলের উপর একটা ছন্দময় টোকা দিচ্ছিল, তা হঠাৎ স্থির হয়ে গেল। তার বাদামি চোখের মণি দুটো কুঁচকে এক ভয়ঙ্কর ধারালো রূপ নিল। সে অত্যন্ত ধীরগতিতে পায়ের উপর থেকে পা নামাল। তারপর টেবিলের উপর দুই হাত ভর দিয়ে কিছুটা সামনের দিকে ঝুঁকে এল। তার এই শান্ত, ধীরস্থির নড়াচড়াটাই ইমতাহার বুকের ভেতর এক অজানা ভয়ের কাঁপন ধরিয়ে দিল। এক মুহূর্তে মেহরাজ সোজা হয়ে বসে সাইকোদের মতো মাথা কাত করে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি আর আমাকে কোলে নিবে? যে মেয়ে ২-৩ কেজি ওজনের একটা চেয়ার নাড়াতে হাত পা ভেঙে যায়, সেই ৫০ কেজি ওজনের মেয়ে আমার মতো ৭০ কেজি একটা ছেলের ভার বহন করতে পারবে? ইমতাহা থতমত খেয়ে আবরাজের দিকে তাকাল, যে চোখ বড় বড় করে মেহরাজের দিকে তাকিয়ে আছে। ইমতাহা লজ্জা পেল, এই বাচ্চা ছেলেটার সামনে এই লোক এগুলো কি বলছে?
ইমতাহার মনের কথা হয়তো মেহরাজ ধরতে পারল, তাই গম্ভীর কণ্ঠে বলল, বজ্রপাত গেট আউট। আমার বউ লজ্জা পাচ্ছে। মেহরাজের মুখ থেকে কোনো রকম দ্বিধা ছাড়া বু শব্দটা এভাবে ধাই করে বেরিয়ে আসতেই ইমতাহার ফর্সা গাল দুটো লজ্জায় আর অপমানে মুহূর্তের মধ্যে টকটকে লাল হয়ে উঠল। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেও লোকটা এমন এক অদ্ভুত রোমান্টিক খোঁচা মারবে তা সে স্বপ্নেও ভাবেনি। আবরাজ এতক্ষণ চোখ বড় বড় করে ভাইয়ার সাইকোপ্যাথিক ওজনের হিসাব শুনছিল। কিন্তু হঠাৎ নিজের নতুন নাম বজ্রপাত আর ভাইয়ার মুখে আমার বউ লজ্জা পাচ্ছে শুনে তার মুখের হা আরও বড় হয়ে গেল। সে নিজের লাল চশমাটা দিয়ে কপাল চুলকাতে চুলকাতে একবার ইমতাহার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাল, আর একবার মেহরাজের সেই পাথরের মতো গম্ভীর অথস্তপ্ত চাউনির দিকে তাকাল। তোমাদের বর্বু কেমিস্ট্রির মাঝে আমি আর এক সেকেন্ডও নেই। আমি বাইরে গিয়ে গাড়িতে এসি ছেড়ে বসছি। আবরাজ আর এক মুহূর্ত দাঁড়াল না। নিজের লাল জুতো জোড়া মোচমচিয়ে সে প্রায় ঝড়ের গতিতে রুমের দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। দরজাটা একটা ভারী শব্দ করে বন্ধ হয়ে যেতেই পুরো ঘরে আবার সেই পিনপতন নীরবতা নেমে এল। সিলিং ফ্যানের ক্যাচক্যাচ আওয়াজটা যেন এখন আরও স্পষ্ট শোনাল। ইমতাহা এবার আশেপাশে তাকাল। এটা মেহরাজের রুম। ওষুধের ঘোরে অন্ধকার দেখছিল। আশপাশ দেখার সময় মেহরাজের সাথে চোকাচোকি হয়ে গেল। লোকটা এখনও নির্লজ্জের মতো তাকে দেখে যাচ্ছে। মেহরাজের সেই নির্লজ্জ আর তীব্র চাউনি যেন ইমতাহার সারা শরীরে এক অদ্ভুত অস্বস্তি আর হিল্লোল তুলে দিল। ঘরের ভ্যাপসা গরমটা যেন এক পলকে কর্পূরের মতো উবে গিয়ে সেখানে মেহরাজের গায়ের চন্দন কাঠের তীব্র সুবাস এসে ভর করল। ইমতাহা নিজের চেনা চারপাশটা আর একবার ভালো করে দেখে নীল। হ্যাঁ, ধুলোবালি আর মাকড়সার জাল ঘেরা কোনো অন্ধকার আস্তানা নয়, এটা মেহরাজের সেই চিরচেনা ধূসরসাদা রঙের বিলাসবহুল বেডরুম। ক্লোরোফর্মের কড়া ঘোরে আর চোখের ঝাপসা দৃষ্টিতে সে এতক্ষণ এটাকে কোনো বন্দিশালা ভেবে ভুল করেছিল। কেন এখানে নিয়ে এসেছেন আমায়? ইমতাহা নিজের দুই হাত দিয়ে চেয়ারের হাতলটা শক্ত করে চেপে ধরে সোজা হয়ে দাঁড়াল। দুর্বলতার কারণে শরীরটা সামান্য কাঁপলেও সে নিজের আত্মসম্মান আর জেদটাকে হিজাবের মতোই শক্ত করে আঁকড়ে ধরল। মেহরাজের দিক থেকে চোখ না সরিয়ে সে আবার কড়া গলায় প্রশ্ন করল, আমি জানতে চাচ্ছি, আমাকে এভাবে তুলে এনে এই রুমে আটকে রাখার মানে কি, মেহরাজ জাইন? মেহরাজ তার পায়ের উপর পা তুলে রাখার রাজকীয় ভঙ্গিটা এবার বদলাল। সে অত্যন্ত ধীরগতিতে সোফা ছেড়ে উঠে দাঁড়াল। তার দীর্ঘ চওড়া শরীরটা ইমতাহার একদম মুখোমুখি এসে থামতেই ঘরের গুমোট ভাবটা যেন আরও কয়েক ডিগ্রি বেড়ে গেল। মেহরাজের গা থেকে চন্দন কাঠের সেই চেনা পুরুষালী সুবাস ইমতাহার নাসিকারন্ধ্রে এসে তীব্রভাবে ধাক্কা খেল। সে ইমতাহার চোখের খুব কাছে নিজের তীক্ষ্ণ বাদামি চোখ দুটো এনে অত্যন্ত নিচু অথচ চাবুকের মতো ধারালো গলায় বলল, কেন নিয়ে এসেছি তার উত্তর তো একটু আগেই দিলাম ইমতাহা। এখন তৈরি হন, কাজী আসছে। কাজী মানে? আপনি তো বলেছেন ৩ বছর আগের বিয়ে আপনি মানেন না। আপনাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। তাই আজকে আপনি নিজের সজ্ঞানে বিয়ে করবেন। তোকে? ব্যাস। ঝট করে মেহরাজের রাগ উঠে গেল। সামনে এগিয়ে ইমতাহার গাল চেপে দাঁত চেপে হিসিয়ে বলল, হ্যাঁ আমাকেই। তা নয়তো কি তোর ওই ঈশানকে? চুপচাপ বসে থাক। মেহরাজের শক্ত আঙুলগুলোর চাপ ইমতাহার নরম গালে বসে যেতেই ব্যথায় তার চোখ দুটো সংকুচিত হয়ে এল। কিন্তু গালের সেই তীব্র ব্যথার চেয়েও মেহরাজের মুখ থেকে বের হওয়া ঈশান নামটা তার বুকে বেশি আঘাত করল। এই লোক ঈশানকে নিয়ে খারাপ কল্পনা করে। মেহরাজ ঝট করে ইমতাহার গাল থেকে হাত সরিয়ে নিল। তার বুকে তখনও রাগের ধুকপুকানি স্পষ্ট, ধবধবে সাদা শার্টের উপর দিয়ে তা বোঝা যাচ্ছে। সে এক কদম পিছিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে হাতটা মুছল, যেন ইমতাহাকে স্পর্শ করে সে নিজের রাগটাই কমানোর চেষ্টা করছিল। ঈশানের নাম মুখে আনবি না। ও তোর মতো কাপুরুষ না। ৩ বছর আগে কলঙ্কিনী বানিয়েছিলি। আর আজ কাজী ডেকে নাটক করতে চাস? আমি সই করব না, কিছুতেই করব না। মেহরাজ এবার পকেট থেকে তার ফোনটা বের করল। স্ক্রিনে একটা মৃদু চাপ দিয়ে ফোনের ডিসপ্লেটা ইমতাহার চোখের সামনে ধরল। ফোনের ওপাশে একটা ভিডিও লাইভ চলছে, সেখানে দেখা যাচ্ছে ইমতাহার বাবা এবং মা তাদের ড্রয়িং রুমে সোফায় চুপচাপ বসে আছেন, আর তাদের ঠিক পেছনে মেহরাজের দুজন কালো স্যুট পরা বডিগার্ড অত্যন্ত ভদ্রভাবে দাঁড়িয়ে আছে। মেহরাজ ফোনটা লক করে পকেটে রাখতে রাখতে অত্যন্ত শান্ত, ঠান্ডা আর নিষ্ঠুর গলায় বলল, আপনি সই করবেন ইমতাহা, এবং খুব হাসি মুখে করবেন। মেহরাজ পিছে ঘুরে দরজার দিকে এগিয়ে যেতে নিলে পিছন থেকে ইমতাহা চিৎকার করে বলল, মেরে ফেল ওদের। মেরে ফেল। আমার জীবনে এদের দরকার নেই।
এরা শুধুমাত্র আমাকে জন্ম দিয়ে একটা মহৎ কাজ করেছে। এর জন্য আমি আমার জীবন বলি দিতে পারব না। ইমতাহার কণ্ঠ থেকে ছিটকে আসা এই চরম আর নির্মম বাক্যগুলো ঘরের ভেতরের ভ্যাপসা বাতাসকে যেন 1 সেকেন্ডে জমাট বরফ বানিয়ে দিল। দরজার হাতলে রাখা মেহরাজের হাতটা ওখানেই স্থির হয়ে গেল। সে ঝড়ের গতিতে পেছনে ঘুরে তাকাল। তার বাদামি চোখের মণি দুটো বিস্ময়ে আর তীব্র স্তব্ধতায় কুঁচকে গেছে। যে মেয়েটাকে সে এত বছর ধরে চেনে, যে নিজের বাবা-মায়ের সম্মান আর মুখের দিকে তাকিয়ে 3 বছর আগে তার থেকে ছোট ছেলের গলায় মালা দিতে রাজি হয়ে গিয়েছিল। আজ সেই মেয়ের মুখ থেকে এই কথা। ইমতাহা তখনও হাঁপাচ্ছে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। দুর্বল কণ্ঠে আবার বলল, কি ভাবছেন আপনি মেহরাজ জাইন? ওই লাইভ ভিডিও দেখিয়ে আমাকে আবার বশ মানাবেন? 3 বছর আগে এই বাবা-মাই লোকলজ্জার ভয়ে আমার জীবনটা একটা নরকে ঠেলে দিতে 1 সেকেন্ডও ভাবেনি। তারা আমার খুশি দেখেনি, আমার ভবিষ্যৎ দেখেনি, শুধু নিজেদের মহৎ সমাজটাকে দেখেছিল। আর আজ আপনি তাদের ভয় দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছেন? যান, মেরে ফেলতে বলুন আপনার বডিগার্ডদের। যে বাবা-মা সন্তানের জ্যান্ত কবর হওয়া নিজের চোখে দাঁড়িয়ে দেখতে পারে, তাদের সুরক্ষার জন্য মেহরাজ জাইনের মতো একটা সাইকোর গোলামি আমি আর করতে পারব না। বলতে বলতে ইমতাহা নিচে বসে পড়ল। তার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। এক পর্যায়ের তার অজ্ঞান হওয়ার অবস্থা। যখন চোখগুলো বুজে আসছিল, তখন ইমতাহা দূর থেকে দেখছিল মেহরাজ চিৎকার করে তার দিকে দৌড়ে আসছে। মেহু বেইব, তুমি আমায় রেখে বিয়ে করতে পারো না। জাইন বাড়ির বিশাল ড্রয়িং রুমের দরজা খুলে দৌড়ে ভেতরে ঢুকল শায়লা। পরনে তার কালো চমকিলা শাড়ি, মডার্ন স্টাইল করে পরা। তখন দুপুর পেরিয়ে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আবরাজ সোফায় বসে গেম খেলছিল, কিন্তু শায়লার এই বাজখাই কণ্ঠ শুনে গেম বন্ধ করে উঠে দাঁড়াল। আপাদমস্তক শায়লাকে দেখল। চোখ দিয়ে পানি পড়ে মেকআপ ধুয়ে গিয়েছে প্রায় অর্ধেক। শাড়ি পরতে জানে না, শাড়ি প্রায় হাঁটুর উপরে উঠে আছে। আবরাজ নিজের হাতের ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে শায়লার দিকে এগিয়ে এল। তার সেই লাল চশমাটা নাকের ডগায় নামিয়ে শায়লার এই অদ্ভুত আর কিম্ভূতকিমাকার রূপের দিকে তাকিয়ে সে নিজের হাসি চেপে রাখতে পারছিল না। দুপুরের সেই রোমহর্ষক ঘটনার পর জাইন বাড়িতে এখন এক থমথমে নীরবতা বিরাজ করছিল, আর ঠিক সেই মুহূর্তে শায়লার এই ঝড়ো এন্ট্রি যেন পুরো পরিবেশটাকেই এক ঝটকায় কোনো কমেডি নাটকের মঞ্চে রূপ দিল। আরে লাইলা খালা দেখি। আবরাজ তার 2 হাত পকেটে পুরে শায়লার হাঁটুর উপর উঠে থাকা শাড়ির কোণার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। খালা, আপনি পায়জামা পরতে ভুলে গেছেন। গরুর পায়ের মতো মোটা মোটা সাদা ঠ্যাং বেরিয়ে আছে। শায়লা নিজের পায়ের দিকে তাকিয়ে এক ঝটকায় থতমত খেয়ে গেল। আবরাজের মুখে গরুর পায়ের মতো মোটা ঠ্যাং শুনে তার কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম হল। এমনিতেই তার মেকআপ গলে চোখমুখ ভূতকুচ্ছিত হয়ে আছে, তার উপর শাড়ির এই দশা নিয়ে আবরাজের মতো এক পিচ্চির সামনে এভাবে অপমানিত হতে হবে, তা সে ভাবতেই পারেনি। সে তাড়াতাড়ি শাড়ির আঁচলটা টেনে টুনে কোনোমতে পা ঢাকার চেষ্টা করতে করতে ভাঙা গলায় চিলচিৎকার জুড়ে দিল, ইউ স্টুপিড বয়! মুখ সামলে কথা বলো। আমি লাইলা খালা হতে যাব কেন? আমি শায়লা। আর তুমি আমার ফ্যাশন সেন্স নিয়ে কথা বলছ? মেহু কোথায়? মেহু বেইব, বের হও বলছি। আবরাজ শায়লার পেছন থেকে বলল, খালা, আপনার এই রূপ দেখে আমার একটা গানের কথা প্রচুর মনে পড়ছে। দাঁড়ান গাই। আবরাজ গলা পরিষ্কার করে গেয়ে উঠল। পাগল শায়লা আপায় গায়ে। ভুলিতে পারি নাই আমার মনে যারে চায়ে। আবরাজের এমন গান শুনে শায়লা চিৎকার দিয়ে উপরে উঠতে লাগল। তার পেছনে পেছনে আবরাজও মেহরাজের রুমের সামনে দাঁড়াল। মেহরাজের ঘরের দরজার সামনে এসে শায়লা আর নিজের ক্ষোভ ধরে রাখতে পারল না। সে দরজায় দুমদুম করে থাপ্পড় মারতে মারতে চিৎকার জুড়ে দিল, মেহু! মেহু বেইব, বের হও বলছি। দেখো তোমার ভাই আমার সাথে কীরকম অভদ্রতা করছে। আর ওই ইমতাহা মেয়েটা কোথায়? তাকে আজ আমি এই বাড়ি থেকে লাথি মেরে বের করব। মেহরাজ ঠাস করে দরজা খুল। শায়লা কিছু বলতে নিলেই তার নজর গেল মেহরাজের রুমের ভিতরে থাকা কিং সাইজের বেডে শুয়ে থাকা ইমতাহার দিকে। কাপড় এলোমেলো হয়ে আছে। শায়লার দৃষ্টি দেখে মেহরাজ সেই দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভুল টাইমে এসে পড়েছ বেব। আমি আমার বউয়ের সাথে ব্যস্ত আছি। ইটস টু পার্সোনাল। বলেই দরজা লাগিয়ে দিল। শায়লা পাথরের মতো দাঁড়িয়ে ফুসফুস করতে লাগল। পেছন থেকে আবরাজের ফাটা কণ্ঠে আবার ভেসে এল, ওরে কান্দে হিয়া মরমিয়া! তুমি যেও না আমায় ছাড়িয়া।
তুমি কাছে তবুও যে দূরে। কত যে দূরে অরে বধুয়া আয়া। পরাণ যায় জ্বলিয়া রে হহ। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।